আমলাদের সঙ্গে ডিনারে মুখ্যমন্ত্রী। আজ নৈশভোজে আমলারা থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে। সরাসরি কৌশিকের কাছে যাব। কৌশিক, এটা কি শুধুই সৌজন্য নৈশভোজ নাকি আলাদা এর কোনো গুরুত্ব রয়েছে? না, একেবারেই এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ডিনার। মানে নেহাতি একটা সৌজন্যের ডিনার বা সৌজন্যমূলক একটা সবাই মিলে একসঙ্গে হওয়া, একেবারেই তা নয়। এই যে ডিনারটা করতে চলেছেন মুখ্যমন্ত্রী আমলাদের সঙ্গে, এটা মনে করা হচ্ছে এটা হচ্ছে আমলাতন্ত্র থেকে ভয় আউট এবং ভরসা ইন, এইটা তৈরি করার একটা মঞ্চ। আমলাদের মনে যে ভয়ের পরিবেশ তৈরি হয়ে রয়েছে, গত সরকারের আমলে বারবার অভিযোগ উঠেছে যে আমলাতন্ত্র চলতো থ্রেট কালচার। আমলারাও যারা এই প্রশাসনের কাজ করতো তাদের মনেও থেকে যেত একটা থ্রেট কালচার। তাদেরও নানা রকম হুমকির মুখে পড়তে হয়েছে, তাদের অনেককে ভয়ে ভয়ে কাজ করতে হয়েছে। সেই ভয় যাতে আর কারুর মনে না থাকে সেই জন্য এবার আমলাতন্ত্রেও ভয় আউট এবং ভরসা ইন। একেবারে কৌশিক, এখান থেকেই জানতে চাইব কেন সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তারা ভরসা পেয়েছে, তারা ভরসা নিয়েই একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন, কিন্তু আমলাদের কেন ভয় পেতে হতো? কেন, কারণ কি? একদম সাধারণ মানুষের যে অনেকেই ভয়ে ভয়ে থাকতেন এবং সেটা গোটা রাজ্য জুড়ে যে এই ছবি ছিল সে তো আমরা নানা সময় নানাভাবে দেখেছি, এবং সেই জন্যই বিজেপি স্লোগান তুলেছিল ভয় আউট এবং ভরসা ইন। সাধারণ মানুষের সেই ভয় যে কেটে গেছে সেটার সবচেয়ে বড় প্রতিফলন আমরা দেখেছি ফলতায়। যেই ফলতায় গতকাল ভোট হয়েছে, গেরুয়া ঝড় একেবারে উড়িয়ে দিয়েছে তৃণমূলকে, এবং রাজ্য জুড়েই এবার বিজেপি গেরুয়া ঝড় দেখা গেছে। এবং সেই ঝড় একটা কথাই বলেছে যে ভয় আউট এবং ভরসা ইন। কিন্তু আমলাতন্ত্রে কেন এটা হলো? আমলারা কারা? আমলারা তো সরকারেরই কাজ করে। সরকার একটা আইন তৈরি করে, একটা নীতি তৈরি করে, সেই নীতিটাকে গতি দেয় আমলারা। সরকার নীতি বলে দেবে, আমলারা সেই কাজটাকে কার্যকর করবে। অর্থাৎ সরকারের নীতির সুফল যদি একটা প্রান্তিক গরিব মানুষকে পেতে হয়, তাহলে আমলারা যদি ভালোভাবে কাজ না করেন সেটা কখনোই পাওয়া সম্ভব নয়। অর্থাৎ যেই সরকারের হয়ে আমলারা কাজ করছেন সেই সরকারের আমলে সেই আমলাদের ভয়ে থাকতে হবে কেন? কিন্তু এটাই হয়েছিল, এটা আমরা বারবার দেখেছি। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে প্রশাসনিক সভা হতো প্রকাশ্যে, সেই প্রশাসনিক সভায় তাবড় তাবড় আমলারা বসে থাকতেন, আইএএস অফিসার আইপিএস অফিসার বসে থাকতেন, তাদের নাম ধরে ডাকা হতো, তাদের নাম ধরে ডেকে ওই সভা থেকেই কখনো শোকজ করে দেওয়া হতো, কখনো চরম ভর্ৎসনা করা হতো, এবং সেটা করা হতো প্রকাশ্যে, সেটা হতো লাইভে, সেটা সারা বাংলার মানুষ দেখতো, সারা পৃথিবীর মানুষ দেখতেন। এই সম্মান কি, এভাবে কি আচরণ আমলাদের প্রাপ্য? আমলাদের যদি কাজে ভুল হয়ে থাকে, তাদের কাজে যদি গাফিলতি হয়ে থাকে, তাদের কি এভাবে ভর্ৎসনা করা যায়? এই প্রশ্ন বারবার আমলা মহলে উঠেছে, এবং বারবার দেখা গেছে, একাধিকবার এই অভিযোগ উঠেছে যে শাসকের মন জুগিয়ে যদি তুমি না চলতে পারো, কোনো আমলা যদি না চলতে পারেন, তাহলে তাকে রোষে পড়তেই হবে, শাসকের কোপে পড়তেই হবে। সর্বোচ্চ স্তর তো দূরের কথা, সামান্য একদম হয়তো মিডল স্টেজের বা মিডল টিয়ারের বা নিম্ন মানে তলার দিকের যারা নেতা, তারাও রীতিমতো হুমকি দিতে থাকেন, কারণ বার্তাটা ওপর থেকে আসে। তারাও তখন হাতির পাঁচ পা দেখেছেন, কাউকে আর মানেননি। তিনি কোন আমলা, কোন স্তরের আমলা? শাসকের মন মতো কাজ না করতে পারলে আমলাদের বারবার রোষে পড়তে হয়েছে, কোপে পড়তে হয়েছে। এই অভিযোগ গত তৃণমূল সরকারের আমলে বারবার উঠেছে, এবং এই কারণেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যখন 5 জন আমলা একটা জায়গায় কাজ করছেন, তার মধ্যে 2 জন আমলা যদি কোপে পড়েন, তখন বাকি যেই 3 জন থাকে তাদের কাছেও এই বার্তাটা যায় যে কীরকমভাবে কাজ করতে হবে। তার তখন সবসময় মনে ভয় থাকে যে আমি সাধারণ মানুষের কাজ করব, সংবিধান আমাকে যেই দায়িত্ব দিয়েছে সেই হিসাবে কাজ করব, নাকি আমার এখন যদি যারা শাসক দল, যারা সরকার চালাচ্ছে, তাদের মন জুগিয়ে কাজ করব। এই আমার উপরে আবার কোপটা পড়লো না তো? এই যে ভয়ের পরিবেশ, সেটা বারবার তৈরি হয়েছে, এই অভিযোগ উঠেছে। এবং সেটা কেন উঠেছে, প্রশাসনিক সভায় যে কিভাবে তাদের ভর্ৎসিত হয়েছে, সেটা আমরা বারবার দেখেছি। আমি আবার বলবো, আজকে পিসিআরকে বলবো সেই রকমই কিছু ঘটনা, সেরকমই কিছু ইনস্ট্যান্স একটু দেখাতে।
তুমি ডিএম শুনতে পাচ্ছ? এটা কিন্তু তৃণমূল করেনি। যারা তোমার গভর্নমেন্ট নিচু তলার কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না, কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো, হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল। দেখে নিচ্ছি ম্যাডাম। এত কিছু দিচ্ছি মানুষকে, অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি 10-এর 4টে থাপ্পড় মারতাম। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, হোয়াই সি ইজ নট টেকিং কেয়ার? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। এটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু শুরু থেকেই এই বার্তাটা দিয়ে গেছেন যে এইগুলো আর চলবে না, এই ছবিটা বদলাতেই হবে। আমলাদের যে প্রাপ্য সম্মান সেটা তাকে দিতে হবে। কোনো রকম কসমেটিক চেঞ্জ নয়, একটা অর্গ্যানিক ট্রান্সফরমেশন দরকার। উপর চেঞ্জ করলে হবে না, একেবারে কর্মসংস্কৃতিতে চেঞ্জ করতে হবে। সেই জন্যই উনি বারবার বার্তা দিচ্ছেন, বলছেন যে এই ছবি বদলাতেই হবে, এরকম আর চলবে না। একেবারেই কৌশিক, অর্থাৎ আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস এইচএস আছে। আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, ট্রেন্ড, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এদের বলা আছে। আমলাদের নিয়ে আজ ডিনারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। আরো ডিটেল জানবো, প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কোন কোন বিষয়ে আলোচনা, এবং একই সঙ্গে আজ নৈশভোজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমলাদের সঙ্গে, সব মিলিয়ে কি খবর, কি আপডেট তোমার কাছে? দেখো, সন্ধ্যে 6টার পর আলিপুরের সৌজন্যতে এই নৈশভোজের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবরাও থাকবেন। কি কারণে এই নৈশভোজ? প্রথমত, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন। এবং তুমি দেখেছো যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকার পালা বদলের পর একটা সমন্বয় সাধন করে কাজ করছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যে কার্যকর হচ্ছে এবং রাজ্য সরকারের গত কয়েক বছর ধরে যে বকেয়াগুলি বাকি ছিল, সেই বকেয়া এবার কেন্দ্রীয় সরকারের থেকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার জন্য বিভিন্ন প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে পাঠানোর তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের আধিকারিকরা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন যাতে কেন্দ্র রাজ্য একটা সমন্বয় রেখে কাজ হয়, তাতে উভয় পক্ষেরই সুবিধা রয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রের যে একাধিক প্রকল্প যা মূলত আটকে পড়ে রয়েছে, যা এই রাজ্যে কার্যকর হয়নি, সেই প্রকল্পগুলি কার্যকর করা এবং সেই প্রকল্পগুলি কার্যকর করার দরুন কেন্দ্রীয় বরাদ্দ আসা, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই বিভিন্ন বৈঠকে বলে এসছেন, সচিবদের বৈঠকে বলেছেন, মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয় রেখে একযোগে কাজ করার। আজকের যে নৈশভোজের আয়োজন আলিপুরের সৌজন্যতে করা হয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সোমরাজ, আমাদের অবশ্যই নজর থাকবে এদিকে। আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, পাশাপাশি আজ নৈশভোজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমলারা উপস্থিত থাকবেন। কিন্তু যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম,
আমার সহকর্মী কৌশিক দাশগুপ্ত যেমনটা বলছিল যে বিগত 15 বছর ধরে যেভাবে প্রকাশ্যে আমলাদেরকে মন জুগিয়ে না কাজ করলেই শাসকের কোপে পড়তে হয়েছে, এ বিষয়টা সত্যি স্পষ্ট হয়েছে বিগত 15 বছরে। আমি আবারও যাব, নিউজরুম থেকে রয়েছে সহকর্মী কৌশিক। কৌশিক, জানতে চাইবো যে আজকে কারা কারা উপস্থিত থাকছেন সেখানে? হ্যাঁ, সোমরাজ যেটা জানালেন যে রাজ্যের আমলারা যেমন থাকবেন তেমন কেন্দ্রের আমলারাও থাকবেন, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। কারণ এইটা বলে দিচ্ছে যে পরিবর্তনের বাংলায় এবার আমলাতন্ত্রেও ডাবল ইঞ্জিন। মুখ্যমন্ত্রীর যে ডিনার সেখানে এবার ডাবল ইঞ্জিন দেখা যাবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্র এবং রাজ্য হাত মিলিয়ে কাজ করছে। ফলে কেন্দ্রের যারা আমলা এবং কেন্দ্রীয় সরকারের যারা আমলা এবং রাজ্য সরকারি যেসব আমলারা কাজ করছেন তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে যেমন লবিং বলে একটা ব্যাপার আছে, তেমনি আমলাতন্ত্রেও কিন্তু একটা লবিং বলে ব্যাপার আছে, যেটা কিন্তু এই তৃণমূল সরকারের আমলে একেবারেই হতো না। কেন্দ্রীয় সরকারের যখনই কোনো একটা কিছু নিয়ে আলোচনা হতো সেখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হতো না। ফলে তাদের মধ্যে একটা বিস্তর একটা গ্যাপ তৈরি হয়েছিল, তাদের মধ্যে কোনো সেরকমভাবে যোগাযোগই ছিল না বলে অভিযোগ, যেটা কিন্তু এখন হচ্ছে। এবং সেটা হওয়া কেন জরুরি? আমাদের রাজ্যে কোনো একটা কাজ আটকে রয়েছে, সেই আমলা তো জানেনই না ওই কেন্দ্রের ওই মন্ত্রকের যিনি সচিব রয়েছেন তার সঙ্গে তো তার কোনো সম্পর্কই তৈরি হয়নি। কিন্তু সম্পর্কটা যদি হয়, সে গিয়ে বলতে পারে গুরু এই কাজটা একটু করে দাও। আমি কথার কথা বলছি, এই ভাষায় হয়তো বলবেন না, কিন্তু ব্যাপারটা এরকমভাবে সহজেই হয়ে যেতে পারে যে এই কাজটা অনেক দিন ধরে আটকে আছে, রাজ্যের মানুষ খুব সমস্যায় রয়েছে, এই কাজটা একটু দেখুন, এই কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইটা বলার জন্য দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হওয়া দরকার সেইটা কিন্তু অত্যন্ত জরুরি এবং সেইটাতেও জোর দিয়েছে এই সরকার, অর্থাৎ আমলাতন্ত্রেও ডাবল ইঞ্জিন। বেশ, বাংলায় ভয় আউট ভরসায়, আমলাতন্ত্রেও সেখানেও ভয় আউট ভরসা ইন।